কুন্তলিনীর মুখে ঝামা ঘষে নিজেকে প্রমাণ করে দিল রূপ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে রূপকে ওষুধ খাওয়াতে চলে এসেছে বিশাখা। এরপরেই বিশাখা তখন বলে, কোন ওষুধটা যে খাওয়াতে হবে সময়ে সেটা তো জানি না। আমি এক কাজ করি, আমি বরং অরুণাবদাকে ফোন করে জিজ্ঞেস করে নিই। এরপর যখনই গোড়ার ফোন থেকে অরুণাবকে ফোন করতে যাবে তখনই অরুণাবর ফোন নাম্বারটা দেখতে পায় না। আর সেটা দেখার পরেই বিশাখার মনের মধ্যে সন্দেহ বাসা করে। এরপরেই গোড়াকে খুঁজতে চলে যায় আর বলে, এ দাদা ভাই শোন, তোর সাথে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে। তখনই গোড়া বলে, ইম্পর্টেন্ট কথা? এর মধ্যেই অরুণাবর ব্যাপারটা বলে যে তুই যে আমাদের সবার সামনে অরুণাবদাকে ফোন করলি, তাহলে এখন এখানে অরুণাবদার ফোন নাম্বারটা নেই কেন? যখনই গোড়া বলে, আসলে বিশাখা, আমি ফোন করিনি, আমি মিথ্যে বলেছিলাম। জানতে ওনাকে ফোন করার ভান করে তোর বৌদি ভাইকে যাতে ওষুধগুলো খাওয়াতে পারি সেই চেষ্টাটুকুই করেছিলাম, যার জন্য জাস্ট নাটক করেছিলাম। তুই কি এটাতে খুব রেগে গেলি বোন? বিশাখা বলে, আরে না রে, রাগ করবো কেন? বৌদি ভাইকে সুস্থ করার জন্য তুই যদি এটুকু মিথ্যে বলিস তাতে অসুবিধার কি হয়েছে? আমি আরও ভাবছিলাম কোন ওষুধগুলো খাওয়াবো, সেই জন্যই আমি অরুণাবদাকে ফোন করতে যাচ্ছিলাম। এরপরেই বিশাখা তখন বলে, আরেকটা কথা দাদাভাই, বৌদি ভাইয়ের স্বভাব চরিত্রগুলো না কেমন যেন এখন একটু বদলে গেছে, তাই না রে? তখন গোড়া বলে, আসলে এত বড় একটা আঘাত পেয়েছে তো সেই জন্য, সময় নিলে ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। বিশাখা বলে, ঠিক হয়ে গেলেই ভালো, আমরা আবারও আগের বৌদি ভাইকেই দেখতে চাই। এরপরেই বিশাখার মনের মধ্যে যে সন্দেহটা বাসা করেছে সেটা তো বুঝে গেছে গোড়া। গোড়া তখন ভাবে, আজকে বিশাখার মনের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে, কাল অন্য কারোর মনের মধ্যে সন্দেহ দেখা দেবে। আর এটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি, তাই যা করার আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে। যেভাবেই হোক না কেন অদ্বিতীয়াকে আমায় রূপের মতো গড়ে তুলতে হবেই। এরপরেই কুন্তলিনী তার বাবার সাথে কথা বলতে থাকে আর বলে, একটা গণ্ডগোল তো হচ্ছেই বাবা, দিদি আর আগের মতো নেই। যে দিদি মাছ মাংস এসবের ধারে কাছে যেত না, সে নাকি বলছে এখন এসব খাবে। আমার কিন্তু 100% মনে হচ্ছে কোথাও একটা গণ্ডগোল রয়েছে। কুন্তলিনীর বাবা বলে, শোনো, মাথায় আঘাত পেলে এরকমভাবে স্মৃতি অনেক সময় গণ্ডগোলের হয়ে যায়, তাই বলে বারবার এক কথা বলবে না, তাহলে কিন্তু আমি তোমাকেও ক্ষমা করব না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কুন্তলিনী বলে, আরে বাবা, আমি কি ভুল কিছু বলেছি? আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, তো এখানে ভুল কিছু আছে বলে তো আমার মনে হয় না। দিদির স্বভাব চরিত্র এখন অনেকটাই বদলে গেছে, তো সেটা আমি কি অন্যায় করেছি বলে? তখন তার বাবা বলে, না তুমি বলবে না, সমস্ত কথা ভুলে উচ্চারণ করবে না এখানে, তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এরপরেই কুন্তলিনী মনে মনে ভাবে, যাও বা গোড়াদাকে পাওয়ার একটা চান্স ছিল, বাবার জন্য মনে হচ্ছে সেই চান্সটাও নষ্ট হয়ে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। এর মধ্যেই তখনই গোড়া রূপের ঘরে এসে দেখে যে রূপ কোথায় গেল। তারপরে দেখে যে রূপ শুয়ে রয়েছে আর ভাবে, রূপকে যত তাড়াতাড়ি সম্ভব আমায় সব কিছু শেখাতে হবে। এর মধ্যেই দেখা যায় পুলস্ত কথা বলতে থাকে দীপকের সাথে আর বলে, কোনো খবর পাওয়া গেল নাকি? এরপর দীপক বলে, না দাদা, এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। নবদ্বীপে গোড়াচাঁদ নামে অনেকেই আছে, তো আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। তো আমি যদি খবর পাই আমার ছেলেদেরকে খবর নিতে পাঠিয়েছি, তখনই আমি তোমাকে খোঁজ দেব। পুলস্ত তখন বলে, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খোঁজটা দিয়ে দিও। দীপক বলে, হ্যাঁ দাদা। এরপরেই রূপের কথা ভেবে গোড়া ভয় পায় যে পুলস্ত যদি একবার জানে তো সব শেষ হয়ে যাবে। এরপর সন্ধ্যাবেলায় আরতি করতে শুরু করে দেয় গোড়া। তখন সবাই উপস্থিত থাকলেও রূপ আসেনি। আর এটা দেখার পরে বড় বৌদি বলে, বাবা, রূপের তো দেখছি ভালোই পরিবর্তন হয়েছে, সন্ধেবেলায় এখনও এখানে এসে উপস্থিত হলো না। বিশাখা বলে, বড় বৌদি, তুমি তো জানোই যে ছোট বৌদির শরীরটা খুব একটা ভালো নেই, তো বিশ্রাম নিচ্ছে হয়তো, শরীর খারাপ থাকলে কি করেই বা আসবে, তাই না? তার মধ্যেই তখনই বড় বৌদি বলে, আমি এক কাজ করি, আমি বরং ওকে ডেকে নিয়ে আসি। সন্ধ্যাবেলায় বাড়ির বউ ঘুমিয়ে থাকলে সেটা তো অকল্যাণ হয়, তাই না? ঠিক সেই মুহূর্তেই গোড়ার মা বলে, থাক, বিশ্রাম নিচ্ছে যখন বিশ্রামই নিক। এর মধ্যেই কুন্তলিনী ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে গোড়াকে যেন সে নিজের করে পায়। আরতি হয়ে যাওয়ার পরে তখনই গোড়া গিয়ে দেখে রূপ ঘরে নেই। এরপরেই ভাবে, রূপ কোথায় চলে গেল? এখন তো কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারবো না কোথায় গেল, কি করি আমি এখন? এরপরেই
ফলো করতে শুরু করে দিয়েছে। রাস্তায় বেরিয়েই দেখছে যে রূপ রয়েছে হয়তো, কিন্তু কোথায় রূপ। এরপরে গিয়ে দেখে রূপ একটা দোকান থেকে এগরোল কিনে খাচ্ছে। আসলেই রূপ এসব খেতে ভালোবাসে, মানে অদ্বিতীয়া, আর সেটা বুঝতে পেরে গেছিল গোরা। গোরা তখন ভাবে এবার কি করব আমি। তারপরে এসে বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগরোল খাচ্ছ, আর আমি তোমার জন্য কত চিন্তা করছি তুমি জানো, তুমি কেন খাচ্ছ? এরপরেই রূপ বলে, খাবো না তো কি করব, হ্যাঁ দেখুন আপনাদের বাড়িতে থেকে না অলরেডি আমার এইসব ঘাস পাতা খেতে একদমই ভালো লাগছে না, তো আমি এগরোল না খেয়ে আর পাচ্ছি না, আর এর যা স্বাদ আমার মানে কি বলবো তৃপ্তি লাগছে খেয়ে। রূপের কথা শুনে ঘোড়া বলে, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমরা বৈষ্ণব মতের দীক্ষিত, আমরা আঁশ ছুঁই না, আঁশের ধারে কাছে যাই না, আর তুমি এসব খাচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরেই রূপের হাত থেকে রোলটা নিয়ে গোড়া ডাস্টবিনে ফেলে দেয় আর বলে, আর তুমি এখন খাবে না, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করছি, আর তুমি এরকম যদি করতে থাকো তাহলে আমি কি করে তোমাকে রূপ বলে মেনে নেব বলো তো সবার সামনে। এরপরেই স্নান করাবে বলে ঠিক করেছে গঙ্গা জল দিয়ে এই রাতের বেলায়। তখনই রূপ বলে, আরে আপনি কি পাগল নাকি, এই ঠান্ডার মধ্যে স্নান করালে তো আমি পুরোপুরি শেষ হয়ে যাব। তখনই দেখা যায় গোড়া বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি। এরপর গোড়া এক কলসি জল ঢেলে দেয় রীতিমতো রূপের গায়ে, আর নিজের গায়েও কিছুটা ঢেলে নেয়, আর বলে, যেহেতু আমি তোমাকে ছুঁয়েছি তাই যেভাবে হোক আমাকেও তো স্নান করতেই হতো, চলো এবার আমাদেরকে ফিরতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এরপর রূপ আর গোড়া বাড়িতে ফিরে গিয়ে নিজের নিজের ড্রেস চেঞ্জ করে নেয়। এর মধ্যেই রূপ তখন বলে, দেখুন তো শাড়িটা পরা কি ঠিক হয়েছে, আমি তো নিজেও বুঝতে পারছি না, তবে হাত দেখলাম এভাবেই চললো, দেখুন একবার ঠিক আছে কিনা। এর মধ্যেই চলে এসেছে বিশাখার মা। বিশাখার মা তখন বলে, সব ঠিক আছে তো, তোমাদেরকে দেখে কেমন অন্য রকমের লাগছিল। এর মধ্যেই রূপ তখন ভাবে, ধুর আবার চলে এসেছে, কি গন্ডগোল করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই ভয় পেয়ে গেছে গোড়া, আর ভাবে এবার যদি জানতে চায় যে চুল ভেজা কেন, কি উত্তর দেব সেটাই তো বুঝে উঠতে পারছি না। এখন তো আর বলতে পারবো না যে রূপ এগরোল খেতে গিয়েছিল বলেই স্নান করতে হয়েছে, তাহলে তো কেলেঙ্কারির আর শেষ থাকবে না। এর মধ্যেই তখনই জিজ্ঞেস করেই বসে গোড়ার মা যে তোমাদের চুলগুলো এরকম ভেজা কেন। ঠিক সেই মুহূর্তেই তখনই গোড়া ভাবে কি উত্তর দেবে, কিন্তু গোড়া চায় রূপকে সবার সামনে শিখিয়ে পড়িয়ে নিতে, যাতে কারোর মনে আর কোনো ডাউট না থাকে যে এই মেয়েটা রূপ নয় অন্য কেউ। আর এদিকে অদ্বিতীয়া ভাবে, কি ঝামেলায় যে পড়েছি, ভালো লাগছে না, এইভাবে যে কতদিন চলবে, এমনিতেই তো খেতে টেতে দিচ্ছে না, মনের মতন জিনিস পাচ্ছি না, তার উপরে আবার ঝামেলার শেষ নেই, চারিদিকে যে এত সমস্যা। ঠিক সেই মুহূর্তেই কোনো কিছু বলে একটা ম্যানেজ করে গোড়া। সকাল হতেই সবাই যখন উঠে পড়েছে তখনই গোড়া চলে যায় ডাকাডাকি করতে। রূপকে ডেকে বলে, আজকে তোমাকে মন্দির চত্বরটা পরিষ্কার করতে হবে, ওঠো সকাল হয়ে গেছে। রূপ জানতে চায় কটা বাজে। গোড়া তখন বলে, ভোর 5:30। এটা শোনার পরেই রূপ রেগে যায় আর লাথি মারে রীতিমতো গোড়াকে, আর বলে, এটা সবে ভোর হয়েছে, এখন তো আমার কাছে মাঝরাত। আর এটা শুনে চমকে গেছে গোড়া।